ইতিমধ্যেই আপনার ইউক্রেন কিছুটা কনসেশন তারা দিয়েছে। তারা যদিও টেরিটোরিয়াল কনসেশনটা এখনো তারা পুরোপুরি এগ্রিড না। তো আমার মনে হয় যে একটা রিজনেবল ল্যান্ড সফট যদি হয়, মানে যতটা দখল করেছে রাশিয়া এতটা তো কোনো মতেই সিট করা সম্ভব। আদৌ রাশিয়া ইউক্রেনের যে শান্তি আলোচনা বা শান্তি চুক্তি সেটা কি হবে মনে হয়? আসলে প্রেসিডেন্ট জেলেনস্কি এখন আসলে কোনো স্ট্রেংথ পজিশনে আসলে নেই। এটা তো আসলে আমরা সবাই বুঝি, এটা প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ারটা হচ্ছে দুইটা মানে শক্তির মধ্যে হয়, এবং ওটা হচ্ছে আপনার ব্যাটল ফিল্ড হিসেবে ওটাকে মানে এখন এটা ভ্যাসেল বলতে পারেন, যে ইউক্রেন একটা ভ্যাসেল হিসেবে কাজ করছে এখানে দুইটা সুপার পাওয়ারের যুদ্ধের গ্রাউন্ড হিসেবে। পুতিন কিন্তু কনসেশন করার মতো মানুষ না, এবং পুতিন মনে করে যে সে ট্রাম্পকে বোধহয় সে ইউজ করতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে এমনটা একটা দোদুল্যমান অবস্থা যে মনে হচ্ছে এখনই একটা সিদ্ধান্তে পৌঁছাবে, আবার কিছুক্ষণ পর সেটি বদলে যাচ্ছে। সর্বশেষ আমরা যেটা দেখলাম দোহার বৈঠক, তারপরে আপনার মরক্কোতে এরপরে একটার পর একটা বৈঠক হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু ফল আসছে না। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প তার বলা যায় শেষ তুরুপের তাস বলতে পারেন বা যাই বলেন না কেন, তার নিজের জামাতা জেরার্ড কুশনারকেও যুক্ত করেছেন এই নেগোসিয়েশনে। তার সঙ্গে তো ওনার ফ্রেন্ড উইটকফ রয়েছেন, রিয়েল এস্টেট ব্যবসায়ী। এখন জেরার্ড কুশনারকে যুক্ত করার পরে আপনারা যে কেউ উত্তর দিতে পারেন, কি মনে হয় যে আদৌ রাশিয়া ইউক্রেনের যে শান্তি আলোচনা বা শান্তি চুক্তি সেটা কি হবে মনে হয়, নাকি কি মনে হয় আপনাদের দুইজনের যে কেউ উত্তর দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি প্রথমে বলি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে পুতিনের উপরে। আচ্ছা, আপনার এখানে তো কনসেশনের প্রশ্ন আছে, তাই না? আপনার ইউক্রেনের টেরিটোরিয়াল কনসেশন আছে, তারপর তারা এই নেটোর সাথে থাকবে কিনা বা নেটো মেম্বারশিপ পাবে কিনা, এই সমস্ত ব্যাপার স্যাপার তো আছে। তো সেগুলোর ব্যাপারে আমার মনে হয় ইতিমধ্যেই আপনার ইউক্রেন কিছুটা কনসেশন তারা দিয়েছে। তারা যদিও টেরিটোরিয়াল কনসেশনটা এখনো তারা পুরোপুরি এগ্রিড না। তো আমার মনে হয় যে একটা রিজনেবল ল্যান্ড সফট যদি হয়, মানে যতটা দখল করেছে রাশিয়া এতটা তো কোনো মতেই সিট করা সম্ভব। হ্যাঁ, তো সেখানে আমি বলবো যে এখন যে পরিস্থিতি, এবং আমাকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে একটা রিজনেবল লিডার হিসেবে মনে হয়। হয়তো উনি কিছুটা মেনে নেবেন যদি তার রাষ্ট্রের যে সিকিউরিটি যেটা চাচ্ছে আর কি, সেই সিকিউরিটি যদি আমেরিকা দেয় এবং ইউরোপিয়ান ইউনিয়ন দেয় বা নেটো দেয়, তাহলে হয়তো উনি অনেকটা কনসিড করবেন। কিন্তু আমার মনে হয় না যে ট্রাম্প পুতিন খুব একটা জাগাবে। হ্যাঁ, এখন পুতিনের সাথে তো এই যে মিটিং হবে উইটকফের খুবই শীঘ্র, দেখা যাক কি হয়। তা আমার মনে হয় না যেটা জেরার্ড কুশনারের এডিশনে খুব একটা যে পরিবর্তন হবে, কারণ আমরা যতটা দেখেছি পুতিনকে, পুতিন কিন্তু কনসেশন করার মতো মানুষ না, এবং পুতিন মনে করে যে সে ট্রাম্পকে বোধহয় সে ইউজ করতে পারে। কারণ আমরা এর আগে দেখেছি যে বাঘা বাঘা প্রেসিডেন্ট, যেমন ওবামার আমলে দেখেছি বা বুশের আমলে দেখেছি বা ক্লিন্টনের আমলে দেখেছি, যে সে কিন্তু এদের সাথেও কিন্তু গেম প্লে করেছে। আর সেখানে ট্রাম্পকে আমার মনে হয় সে অত স্মার্ট মনে করে না। তা আমার মনে হয় যে এটা সম্পূর্ণ নির্ভর করছে পুতিনের উপর। পুতিন যদি আপনি এখানে দুটো কথা বলেছেন, প্রস্তাবটা যদি মেনে নেয়, প্রফেসর ডক্টর মনির, আপনি দুটো বিষয় এখানে তুলেছেন। আমি আপনার কাছ থেকে জেনেছি আপনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে কেন আপনার মনে হচ্ছে রিজনেবল প্রেসিডেন্ট জেলেনস্কি এর বিরুদ্ধে তো অনেক অভিযোগও রয়েছে যে উনি আসলে ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি পুরো ব্যাপারটি। এখন তো লেজে গোবরে অবস্থা হয়ে এখন ওনার মনে হয়েছে উনি নিজের দেশের কথা চিন্তা করছেন, এমন অভিযোগ অনেক সমালোচকরা করে। কিন্তু এরপরও আপনি তাকে রিজনেবল প্রেসিডেন্ট কিভাবে বলেন? আমি জানি না মানে কোন ইসের আপনি ইঙ্গিত দিচ্ছেন যে তিনি মানে লেজে গোবরে অবস্থা করে দিয়েছেন। যেমন এখন দেখেন উনি কিন্তু নেটোতেও যেতে পারছেন না। শুরু হলো, যুদ্ধের প্রস্তুতি যখন হচ্ছিল, তখনও তো তিনি বসতে চেয়েছিলেন পুতিনের সাথে। হ্যাঁ, কিন্তু পুতিন তো বসেননি। হ্যাঁ, কাজেই আমি বলবো না যে জেলেনস্কি আনরিজনেবল। দেখেন, এই যে টেরিটোরিয়াল যে কনসেশন, এটার ব্যাপারে সে সবসময় অনার্ড যে আমরা ওই দেশের সভরেন্টি করে আমরা কোনো নেগোসিয়েশন করবো না। এটা তো আপনার এটা কি বলবো, এটা তো আপনার একটা কূটনৈতিক ইয়ে। আপনি যদি স্ট্রং পজিশন থেকে না আসেন, আপনি যদি অলরেডি বলেই ফেলেন যে হ্যাঁ আমরা রাজি আছি
এই টেরিটোরিয়াল কনস্টিটিউশনের ব্যাপারে আমরা একটা বিরাট সথ অফ ল্যান্ড তাদেরকে দিয়ে আমরা পিস ট্রিটি করতে চাই। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন মানে দুজনের অ্যাপ্রোচ দেখেন, সে তো আমেরিকা তাকে বারবার অপমান করার পর এই ট্রাম্প আমরা দেখেছি যে হোয়াইট হাউসে নিয়ে তাকে কিভাবে অপমান করেছে, তারপরে তো সে ট্রাম্পের সাথে বসছে, তারপর যে প্রস্তাব সেই প্রস্তাবগুলো মেনে নিচ্ছে। হ্যাঁ, তো এবং স্টিল উনি আলোচনা চালিয়ে যাচ্ছেন যে জেলেনস্কি মোর রিজনেবল দেন আপনার পুতিন। আচ্ছা, সেটা আপনার পেছনে এটার পেছনে যুক্তি আপনি ভালোই বলেছেন যে এখনো উনি সবকিছু মেনে নিচ্ছেন, আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমি একটু আব্দুর রশিদ ভাই আপনার কাছে আসতে চাই। আপনি আপনার সঙ্গে যখন আলোচনা করছি তখন আমাদের টেলিভিশন স্ক্রিনে একটা ছবি যাচ্ছে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিন মাঝখানে প্রায় ফায়ারের মধ্যে, ছবিটা হচ্ছে জেলেনস্কির ছবি, আগুনের মধ্যে ফায়ারের মাঝখানে উনি আগুনের মাঝখানে পড়েছেন। যদিও এটা একটি সিম্বলিক ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় যে জেরেড কুশনার এবং তার টিম নিয়ে আগামীকাল উনি পুতিনের সঙ্গে দেখা করবেন। এখন যেমনটা আমাদের প্রফেসর মুনির যেমনটা রিজনেবল বা আলোচনা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি, সবই ঠিক আছে, কিন্তু পুতিনের যে 5টা উনি যে দাবি করেছেন, বিশেষ করে ইউক্রেনের ভিতরে যে টেরিটরিগুলো উনি দখল নিয়েছে সেগুলো ছাড়বে না, জেলেনস্কিকে অন্য কোনো আন্তর্জাতিক জোটে যাওয়া থেকে বিরত থাকতে হবে, অনেকগুলো বিষয় রয়েছে, যেটা আগে 28টি ছিল 19টিতে এসেছে, কিন্তু আমরা মূলত জানি যে 4-5টা বিষয় এখানে বেশি আলোচনা। আমার প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত জেলেনস্কি কি তার যে এখন যে স্ট্রেংথের মধ্যে রয়েছে সেটিতে থাকতে পারবেন কিনা, আর প্রেসিডেন্ট পুতিন আসলে কি করতে যাচ্ছেন, উনি কি চায়, আসলে কি মনে হয়? উনি তো আসলে একেবারে চুপচাপ থেকেও অনেক কিছু করে ফেলছেন। আমরা যেটা বুঝছি যে উনি যখন দেখা করার দরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করছেন, আলোচনার দরকার আলোচনা করছেন, কিন্তু ফলের বেলায় আসলেই উনি কেমন জানি চুপচাপ হয়ে যাচ্ছেন। কি মনে হয় আপনার? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে প্রেসিডেন্ট জেলেনস্কি এখন আসলে কোনো স্ট্রেংথ পজিশনে আসলে নেই। এটা তো আসলে আমরা সবাই বুঝি, এটা প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ারটা হচ্ছে দুইটা মানে শক্তির মধ্যে হয়, এবং ওটা হচ্ছে আপনার ব্যাটল ফিল্ড হিসেবে ওটাকে মানে এখন এটা ভ্যাসেল বলতে পারেন, যে ইউক্রেন একটা ভ্যাসেল হিসেবে কাজ করছে এখানে দুইটা সুপার পাওয়ারের যুদ্ধের গ্রাউন্ড হিসেবে। এখন কথা হচ্ছে যে এখানে সব পার্টি কিন্তু এক্সস্টেড। আমেরিকা বিলিয়নস এন্ড বিলিয়নস ডলার খরচ করেছে, আমেরিকা অর্থনীতি এখন খুব টেনশনের মধ্যে আছে, সুতরাং এত অর্থ খরচ করার সামর্থ্য আমাদের আছে কিনা সেটা ঘরে বাইরে প্রশ্ন উঠছে। রাশিয়া অনেক সৈন্য তারা হারিয়েছে এবং তাদের অর্থনীতিও এটার কারণে দুর্বল হয়েছে, অনেক স্যাংশন তাদের চারিদিক থেকে দেওয়া হয়েছে, যার ফলে রাশিয়া সারা বিশ্বের সাথে মুক্ত বাণিজ্য সবার সাথে খোলাভাবে করতে পারছে না, রাশিয়ার অর্থনীতি ভালো না। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ করতে করতে তাদেরও কিন্তু অর্থনীতির বেহাল অবস্থা। আমেরিকা যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। অলরেডি ইউক্রেনের একটা বিশাল অংশ, অনেকগুলো অংশ দখল করে নিয়েছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। এখন এই অবস্থায় করার কি আছে? ফার্স্ট অফ অল আপনাকে যেটা বলতে হবে যে যুদ্ধ কিন্তু কোনো পক্ষেই কিন্তু ভালো কিছু বয়ে নিয়ে আসে না। যুদ্ধতে কিন্তু সব পক্ষে লুজার হয়। এই জন্য যুদ্ধ শুরু হওয়ার আগে কি করতে হয়, অনেক ডিপ্লোম্যাটিক এফোর্ট দিয়ে যুদ্ধটাকে কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টা করতে হয়। যেমন ধরেন আমরা প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি বন্ধ করতে পারতাম তাহলে কত মানুষের এবং কত ডিস্ট্রাকশন থেকে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারতাম। কিন্তু হয় কি, যুদ্ধটা একটা ইগো গিয়ে একটা সময় গিয়ে একটা ইগোতে পরিণত হয়, এবং এই ইগো থেকেই কিন্তু যুদ্ধগুলো তৈরি হয়। যেমন হিটলারের ইগো থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়েছে, আপনি অন্যান্য যুদ্ধগুলো দেখবেন একই অবস্থা। তো এখন এই মুহূর্তে ইউক্রেনে যেটা বিষয় চলছে, আমি কিন্তু একটা দিক দিয়ে হোপফুল যে সব পার্টি একটা সময় কি শৌর্য বীর্য শক্তি দিয়ে যুদ্ধ করতে করতে যখন এক্সস্টেড হয়ে যায় তখন তাদের উপায় থাকে না, তখন তাদের একটা নেগোসিয়েশন বা একটা ডিলের মধ্যে তখন তারা উপায় খুঁজতে থাকে আলোচনার উপায়ন্তর হয়ে। কিন্তু এখন আমরা সেই জায়গাটাই দেখছি। আমি বিশ্বাস করি যে অল্প সময়ের মধ্যে আমরা এখন একটা ভালো পিস, একটা ডিল তৈরি করতে পারবো, একটা শান্তি চুক্তি হবে। কারণ হচ্ছে যে আর কোনো পার্টির আসলে আগ্রহ নেই ওই যুদ্ধটা চালিয়ে যাওয়ার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।